আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। কিমে মার্কিন ঘাঁটি প্রস্তুত হাইপারসনিক মিসাইল। এরপর জানিয়ে দেব পাকিস্তানের হাতে গুপ্তচর জাহাজ, মহাসাগরের নতুন লড়াই। এরপর জানিয়ে দেব পুতিনের জয়কে অগণতান্ত্রিক বলছেন পশ্চিমারা, তবে শুভাকাঙ্ক্ষী কারা। এবার জানিয়ে দেব জাতিসংঘের দূত এই হিসাবে আশাবাদী যে কাতারের যুদ্ধবিরতি খুব সন্নিকটেই। এবার জানিয়ে দেব ভিয়েতনামের প্রেসিডেন্টের পদত্যাগ এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে রেড অ্যালার্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিমিয়ানায় মার্কিন ঘাঁটি প্রস্তুত হাইপারসনিক মিসাইল। সফলভাবে নিজেদের নতুন ধরনের মধ্যবর্তী পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য একটি সলিড ফুয়েল ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দূরবর্তী মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উত্তর কোরিয়ার ডিজাইন করা আরও শক্তিশালী ও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। উচ্চ প্রযুক্তিগত অস্ত্র ব্যবস্থার মধ্যে অন্যতম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। 2021 সালে প্রকাশ্যে এই অস্ত্র প্রবর্তনের ঘোষণা দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিং জং উন। যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির কারণেই এই অস্ত্র তৈরির দাবি করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন মূলত মার্কিন নিষেধাজ্ঞার মতো পরিস্থিতির মোকাবেলায় একটি আধুনিক অস্ত্রের ভান্ডার চান কিম। KCNA জানিয়েছে মঙ্গলবার 19 মার্চ উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে রকেট উৎক্ষেপণ কেন্দ্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য মাল্টি স্টেজ সলিড ফুয়েল ইঞ্জিনের গ্রাউন্ড জেট পরীক্ষা পরিচালনা করেছেন কিম। প্রতিবেদনে কিমকে উদ্ধৃত করে বলা হয়েছে মধ্যবর্তী পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের কৌশলগত মূল্য মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে লক্ষ্য করা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এটি সম্পর্কে ভালো জানে। সংবাদ মাধ্যম পলিটিকো বলছে উত্তর কোরিয়ার হাতে বা প্রস্তুত প্রক্রিয়া থাকা মধ্যবর্তী পাল্লার ক্ষেপণাস্ত্র এমন অস্ত্র ব্যবস্থা যা প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়ামে আক্রমণ করার লক্ষ্য করা হয়ে থাকতে পারে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন রেঞ্জ বা পরিসীমা ঠিক করার মাধ্যমে উত্তর কোরিয়ার এ ধরনের ক্ষেপণাস্ত্র জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক স্থাপনার মতো কাছাকাছি লক্ষ্যবস্তুতেও আঘাত করতে ব্যবহার করা যেতে পারে। সূত্র KCNA পলিটিক্স। পাকহাতে গুপ্তচর জাহাজ, মহাসাগরের নতুন লড়াই। অর্থনৈতিক দিক থেকে চরম দুর্বলতম অবস্থানে থাকলেও সামরিক শক্তি অর্জনে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। একদিকে দেউলিয়াত্ব থেকে বাঁচতে IMF ও বিশ্ব ব্যাংকের দুয়ারে ধর্ণা দেওয়া, অন্যদিকে সামরিক বাহিনীকে আধুনিক করতে উন্নত অস্ত্র সংগ্রহ, দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে গোয়েন্দা রণতরী। যদিও অনেকটা গোপনেই এই জাহাজ সংগ্রহ করেছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসারে পাকিস্তানের নৌবাহিনীর হাতে আসা প্রথম গুপ্তচর জাহাজটি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার সক্ষমতা রাখে। মূলত ভারতীয় নৌবাহিনীর INS ধ্রুব নামক গুপ্তচর জাহাজের জবাবেই পাকিস্তান তাদের নৌবাহিনীতে PNS রিজওয়ানকে অন্তর্ভুক্ত করেছে। ভারতের INS ধ্রুব থেকে অনেকটাই ছোট পাক গুপ্তচর জাহাজ। ভারতের রণতরীটি 175 মিটার লম্বা, সেখানে রিজওয়ানের দৈর্ঘ্য 87 মিটার। এ জাহাজে গম্বুজের আকারে একটি অ্যান্টেনা আছে, এছাড়াও দূরপাল্লার রেডার আছে এতে। INS ধ্রুব তৈরি করা হয়েছিল বিশাখাপত্তমের হিন্দুস্তান শিপইয়ার্ডে। এই রণতরীর ওজন 10,000 টন। শত্রুপক্ষের স্যাটেলাইট ও ডুবোজাহাজ চিহ্নিত করা ছাড়াও সমুদ্রতলের গঠন নিয়ে গবেষণা করতে পারে INS ধ্রুব। PNS রিজওয়ানও এই কাজগুলো করতে পারে। গেল কয়েক বছর ধরেই ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে গুপ্তচর জাহাজের আনাগোনা বাড়িয়েছে চীন। প্রথমে শ্রীলঙ্কা ও বর্তমানে মালদ্বীপে নোঙর করছে চীনা গুপ্তচর জাহাজ। মূলত নিজ কার্যসিদ্ধির লক্ষ্যে ভারতের উপর নজরদারি চালানোর জন্য পাকিস্তানকে গুপ্তচর জাহাজ দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে চীন। বর্তমানে অল্প কয়েকটি দেশের কাছে এই গুপ্তচর জাহাজ রয়েছে। নৌবাহিনীর এই এলিট ক্লাবে রয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ভারত। সর্বশেষ এ তালিকায় যুক্ত হলো পাকিস্তান। ফলে বিশ্বব্যাপী জাতিসংঘ সমর্থিত পরমাণু শক্তিধর প্রতিটি দেশের কাছে রয়েছে এই আধুনিক রণতরী। জয়কে অগণতান্ত্রিক বলছেন পশ্চিমারা, শুভাকাঙ্ক্ষী কারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরঙ্কুশ জয়ে সোমবার স্বাগত জানিয়েছে চীন, ভারত ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের নেতারা। অন্যদিকে নিন্দা ঝড় তুলেছেন পশ্চিমা নেতারা। পুতিনের প্রত্যাশিত ওই জয়কে তারা পক্ষপাতমূলক ও অগণতান্ত্রিক বলে সমালোচনা করেছেন। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পশ্চিমাদের সমালোচনা প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে 3 দিনের নির্বাচনে 87% ভোট পেয়েছেন পুতিন, যা তার পক্ষে দেশটির জনগণের সমর্থনকে প্রকাশ করে। পুতিনের জয় নিয়ে
বিপরীতমুখী প্রতিক্রিয়া 2 বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর সময় বিস্তৃত হওয়া ভূ রাজনৈতিক ফাটলকে নির্দেশ করছে। শীতল যুদ্ধের সমাপ্তির পর থেকে পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গভীরতম সংকটের সূত্রপাত করছে এই যুদ্ধ। সোমবার ব্রাসেলসে পৌঁছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা পুতিনের সমালোচক আলেক্সি নাভালনির সঙ্গে দুর্ব্যবহার এবং তার মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সম্মত হন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে প্রতারণা হিসেবে উল্লেখ করে সেটি প্রত্যাখ্যান করেছেন তারা। বৈঠকের শুরুতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়ার নির্বাচন একটি অপ্রতিদ্বন্দ্বী নির্বাচন ছিল। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর এই আগ্রাসনকে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে থাকে দেশটি। এই বিষয়টিকে ইঙ্গিত করে পুতিনকে খোঁচা দিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টেফান সেজন বলেছেন, প্যারিস রাশিয়ার এই বিশেষ নির্বাচনী অভিযান নজরে রেখেছে। রাশিয়ায় অনুষ্ঠিত ওই নির্বাচনকে নিয়ে ফরাসি মন্ত্রণালয় বলছে, একটি অবাধ, বহুত্ববাদী ও গণতান্ত্রিক নির্বাচনের শর্ত পূরণ করা হয়নি। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন বলেছেন, নির্বাচনের ফলাফল রাশিয়ায় দমন পীড়নের গভীরতাকে তুলে ধরেছে। পুতিন তার রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেন, মিডিয়া নিয়ন্ত্রণ করেন এবং এরপর নিজেকে বিজয়ীর মুকুট পরান। এটি গণতন্ত্র নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার এই নির্বাচনের কোনো বৈধতা নেই। পুতিনকে নিয়ে জেলেনস্কি বলেন, বিশ্ববাসীর কাছে এটি খুবই পরিষ্কার। এই ব্যক্তি ক্ষমতার লোভে অসুস্থ এবং চিরকাল শাসনের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই করছেন। রোববার হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, রাশিয়ার নির্বাচন স্পষ্টতই অবাধ বা সুষ্ঠু নয়, তবে এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন তখন কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়ার নির্বাচন নিয়ে পশ্চিমাদের মধ্যে নিন্দার চর্চা থাকলেও বিপরীত অবস্থান নিয়েছে বিশ্বের অন্য অংশে। পুতিনকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ইউক্রেন আক্রমণ করার ঠিক আগে 2022 সালে রাশিয়ার সঙ্গে করা সীমাহীন অংশীদারিত্বের প্রতিশ্রুতি প্রচারে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে চীন। সিনহুয়া নিউজ অনুসারে শি তার শুভেচ্ছা বার্তায় পুতিনকে বলেছেন, আমার বিশ্বাস আপনার নেতৃত্বে রাশিয়া অবশ্যই জাতীয় উন্নয়ন ও অবকাঠামো আরো বড় সাফল্য অর্জন করবে। শির বার্তা মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, রাশিয়ার সঙ্গে কার্যকরী এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরো শক্তিশালী করতে উন্মুক্ত ভারত। বিশ্ব অর্থনীতিতে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে গঠিত উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স, ভারত, চীন এবং রাশিয়া এই জোটের সদস্য। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় রাশিয়ার সঙ্গে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারণের ইচ্ছার উপর আরো জোর দিয়েছেন তারা। কিম এবং রাইসির বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ এনেছিল পশ্চিমারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের পক্ষে আফ্রিকায় সমর্থন পেতে এবং এ অঞ্চল থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। দেশটির কিছু সংবাদ মাধ্যম বলছে, পুতিনের পুনর্নির্বাচন আফ্রিকার দেশ বুর্কিনা ফাসো, মালি এবং নাইজারে তার অবস্থানকে আরো শক্তিশালী করেছে। সাম্প্রতিক বছরগুলোতে সাহেল অঞ্চলের এই তিনটি রাজ্য তাদের ঐতিহ্যবাহী ফরাসি এবং মার্কিন মিত্রদের বিরুদ্ধে অভ্যুত্থানের পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। বুর্কিনা ফাসোর দৈনিক সংবাদ মাধ্যম আজুর ডহুই বলেছে, আফ্রিকায় এই পুনর্নির্বাচনটি কোনো ধরনের মধ্যে পড়ে না বলে মনে হতে পারে, তবে সাহেল অঞ্চলের প্রেক্ষাপটে এটি একটি বিশেষ অর্থ বহন করে, কেননা রাশিয়ার একটি ক্রমবর্ধমান উপস্থিতি এবং প্রভাবের মাধ্যমে এই মহাদেশে ক্ষমতার একটি নতুন ভূ রাজনৈতিক ভারসাম্য তৈরি করেছে পুতিন। কাতার যুদ্ধবিরতি সম্ভব হবে, আশাবাদী জাতিসংঘের দূত। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড বলেছেন, তিনি আশাবাদী দোহায় ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা আলোচনায় সফল হবেন। এই আলোচনায় গাজায় আটক বন্দীদের মুক্তি এবং ইসরায়েলি স্থল অভিযান বন্ধ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, আগামী দিনগুলোতে দোহায় এটাই ফোকাস। যুদ্ধ কেবল তখনই বন্ধ হবে যখন আমরা জিম্মিদের সমস্যার সমাধান করতে সক্ষম হব। রাফায় সম্ভাব্য স্থল আক্রমণের কথা বলতে গিয়ে ওয়েনেসল্যান্ড বলেন, সংঘাতটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। তিনি বলেন, আমরা এমন এক ভয়াবহ পরিস্থিতিতে রয়েছি যেখানে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ হওয়া দরকার। আমরা দেখছি মাঠে কি ঘটছে এবং আমাদের অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে। ভিয়েত প্রেসিডেন্টের পদত্যাগ। মাত্র 1 বছর দায়িত্ব পালনের মাথায় পদত্যাগ করলেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ ঘোষণা দিয়েছে। দলটি বলেছে, থুং লঙ্ঘন ও ত্রুটির জন্য দোষী এবং কেন্দ্রীয় কমিটিতে তার পদত্যাগ গৃহীত হয়েছে। পদত্যাগের বিস্তারিত কারণ প্রকাশ্যে আনা হয়নি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার ভিয়েতনামের জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। ভিয়েতনাম বড় রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে গেলে 53 বছর বয়সী ভো ভ্যান থুং এর নাটকীয় পতন ঘটে। তার পূর্বসূরীও দুর্নীতি বিরোধী অভিযানে বহিষ্কৃত হয়েছিলেন। সে সময় বেশ কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে এবং শীর্ষ ব্যবসায়ী নেতারা জালিয়াতি দুর্নীতির চেষ্টা করেছিলেন। ভিয়েতনামের জন্য বিরল পদক্ষেপে প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক পদত্যাগ করার পর গত বছরের 2 মার্চ থুং প্রেসিডেন্ট হন। সূত্র এএফপি ও রয়টার্স।
সৌদি রেড অ্যালার্ট। প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন সৌদি আরব। প্রবল বৃষ্টির কারণে দেশটিতে মঙ্গলবার 19 মার্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকস্মিক বন্যার আগাম সতর্কতাও জারি করা হয়েছে। রাজধানী রিয়াদ, জেদ্দা ও আরও কয়েকটি শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এই বিপর্যয়ের ফলে মঙ্গলবার রিয়াদ, কাসিম, হাফুর, আলবাতিন ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে। বিভিন্ন রাজ্যে বিশেষত উত্তর তাবুক অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম। প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার ব্যাপারে জারি করা হয় এই সতর্কবার্তা। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মদিনা, মক্কা, তাবুক এবং বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ধূলিঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয় এনসিএম। এতে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। বুধবার 20 মার্চ পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস দিয়েছে। সূত্র গালফ নিউজ।